অবধি হ্যাপি বার্থডে বাবা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বসো 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 হ্যাপি বার্থডে ডিয়ার বাবা হ্যাপি বার্থডে টু ইউ তুই তো জানিস আমি এরকম চিৎকার আচ্ছা 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 সরি 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 আর জীবনে এরকম করবো না জাস্ট তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম করেছি ঠিক আছে এখন আসো কেক কাটতে হবে প্লিজ আমি এরকম সারপ্রাইজ হতে পছন্দ করি না রে বাবা আচ্ছা দিব না তো প্রমিস ওকে অন্যভাবে সারপ্রাইজ দিব না এই একটা মোমবাতি কেন মানে কারণ আমার কাছে আমার বাবা আজীবন শিশু ওকে দাঁড়াও এটা বল এই তালি দাও থ্যাংক ইউ মা থ্যাংক ইউ নাও এবার কাট আমাকে এত বাচ্চা বানিয়ে দিচ্ছিস কেন আর তুমি বাচ্চা আসো 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 ফুদাও 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 এখন উইশ করো উইশ করো উইশ করো ওকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কেমন থ্যাংক ইউ সো নাইস ও থ্যাংক ইউ মা এখন দাও আমার গিফট মানে জন্মদিন আমার গিফট পাবো আমি আমি তোমাকে সারপ্রাইজ দিলাম এত সুন্দর একটা তো তুমি আমাকে গিফট দিবা না আমি তো সারপ্রাইজ হতে পছন্দ করি না ইউ নো ইট আমি এত কিছু বুঝি না কথা ছিল যে আমার বার্থডেতেও তুমি আমাকে গিফট দিবা তোমার বার্থডেতেও আমাকে গিফট দেবে ওহ আচ্ছা ঠিক আছে বল কি চাস আজকে রাতে তুমি আমাকে নিয়ে বাইরে ডিনার করবা এটা হচ্ছে আমার গিফট একসাথে করব ডিনার এটা একটা গিফট হলো ওকে গিফট ইজ ডায়মন্ডের প্রোডাক্ট সেট হোয়াট ইয়েস ডান মাই গড আমি উইশ করি যেন পৃথিবীর কারো বাবা এরকম না হয় তাহলে সবাই ডায়মন্ডের নেক্সট পাবে না কিছু না এই একটু শরীরটা খারাপ লাগছে জ্বর আসছে নাকি আরে না 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 এই প্রেসারটা একটু বেড়েছে ব্যাস প্রেসার বেড়েছে ডাক্তারকে ফোন করেছিলে আমি এক্ষুনি ডাক্তার ফোন আরে বস না ফোন করেছি ডাক্তার দেখে গেছে তো আচ্ছা তোমার প্রেসার কত বলো তো
আছে এই সামান্য একটু। এই যে বাবা, আমি তোমাকে কতবার করে বলেছি এত কাজ করার দরকার নাই, প্লিজ টেক রেস্ট। তুমি আমার কোনো কথাই শোনো না। শোনো, 3 দিন তুমি অফিসে যাবে না। অফিসে ফোন করে বলে দাও 3 দিন তুমি যাবে না, বাসায় থাকবে, ঠিক আছে? রেস্ট নিবে। 3 দিন ছুটি হলে সব বন্ধ হয়ে যাবে তো কাজকর্ম। কাজকর্ম যদি বন্ধ হয়ে যায় তাহলে বন্ধ হয়ে যাবে, কিন্তু 3 দিন তুমি বাসার বাইরে পা দিবে না। ওকে ওকে ওকে। আর আমিও তোমার সাথে থাকবো, ঠিক আছে? 3 দিন আমি তোমার সেবা করব, তুমি বাসার বাইরে যাবে না। তাহলে ঠিক আছে, তুই থাকলে সব ভালো হবে। এইসব কথায় কাজে দিবে না। 3 দিন রেস্ট নিতে হবে, ঠিক আছে? আর এখন তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনছি, ঠিক আছে? হ্যাঁ, লাগবে না স্যুপ? লাগবে লাগবে। তুমি সব এই আরে আনছি। এই You're most welcome. রাকিব দোস্ত, সিরিয়াস ব্যাপার, হেল্প করতে হবে। আমি কারো হেল্প করতে পারবো না, জানেন? সত্যি সিরিয়াস দোস্ত, প্লিজ। জ্বালাইস না তো, সারা রাত জেগে জেগে তোর মেইল চেক করছি, এই করছি সেই করছি, কাজ করছি তো, এখন একটু রেস্ট নিতে দে প্লিজ। বিপদে পড়ছি দোস্ত, প্লিজ এবার হেল্প করতে হবে তোকে। আমার কথা শোন। আর বল। জামশেদ মোস্তাফি অফিস থেকে আমরা অনেকবার ট্রাই করেছি একটা ইন্টারভিউর জন্য। এবার অফিস থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার ইন্টারভিউ নিতে হবে, কিন্তু ভদ্রলোক কাউকে কোনো ইন্টারভিউ দেয় না। প্লিজ তোকে দোস্ত হেল্প করতে হবে প্লিজ। আমি কি করবো? অর্থনীতি পাতা কি আমার নাকি? সেটা তো জানি আমার,
বাট অফিস থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এটা করতে পারলে আমরা ভালো হবে, তুই জানিস দোস্ত। হ্যাঁ, তো আমি কিভাবে হেল্প করবো? তুই অবন্তীকে বলে প্লিজ একটু হেল্প কর না আমাকে, প্লিজ। ভাবতে দে। বাবা নিজের হাতে তোমার জন্য চা বানিয়ে। ওহ থ্যাংক ইউ। ওয়েলকাম। কি ব্যাপারটা কি, তুই আজকে বেরোসনি কেন? শরীর খারাপ দেখি দেখি। না না, আমার কিচ্ছু হয় না, এমনি বেরোতে ইচ্ছা করছিল না। তুমি অফিসে যাচ্ছ না কেন? যাবো আজকে একটু লেটে যাবো। কেন, শরীরটা খারাপ করছে নাকি? আরে না তো, লেটে যাবো লেটে ফিরবো, লেটে ফিরে আর একটা কাজ আছে, বাড়িতে খাবো না, ডিনারে যাবো। তুমি আমাকে ডিনারে নিয়ে যাবা? সো সুইট, থ্যাংক ইউ। বাবা তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই। না রাখবো না। বাবা তুই এভাবে বললে কি করে রাখবো? এভাবে বলছিস কেন? বল বাবা এটা করতে হবে। ওকে বাবা, এটা করতে হবে। হ্যাঁ ওকে শোনো না, আমার একটা ফ্রেন্ড আছে রাকিব, ও জার্নালিস্ট। ওর কলিগ যে জুয়েল ভাই, সে একটা অ্যাসাইনমেন্ট পেয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত বিজনেসম্যানের ইন্টারভিউ, এবং আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন তোমাকে কনভিন্স করি। প্লিজ বাবা, না করো না প্লিজ। প্লিজ, আমি ইন্টারভিউ দেই না, তুই জানিস। আমি জানি তুমি ইন্টারভিউ দাও না, বাট ইট উইল বি এক্সক্লুসিভ। বাংলাদেশের বিখ্যাত বিজনেসম্যান, মানে আমার বাবার ইন্টারভিউ আমি দেখবো। বাবা প্লিজ প্লিজ না করো না, তুমি কিন্তু আমাকে বলেছো যে আমি বললেই তুমি করবা, প্লিজ না করো না প্লিজ। ওকে, শুধু তোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রাকিব, হ্যাঁ, ওই যে হল্যান্ডের সাংবাদিক টমিল মার্সি ৭১-এর পরে আমাদের বাংলাদেশে আসেনি আর? না উনি আর আসেননি। ওই পত্রিকাতে কি আছে? কি মানে পেজ 16-এ? হ্যাঁ, এই পেজটা না খুবই ইন্টারেস্টিং। মানে উনি আমাদের 71-এ যা যা ঘটেছিল খুব ইন্টারেস্টিং ওয়েতে উনি পেজটাতে লিখেছেন। মানে ধর যে গল্প আকারে 71-এ আমাদের মুক্তিযোদ্ধাদের মুভমেন্ট, গণহত্যা, তারপর ধর যে শুধু আমাদের দেশে না, মানে আমাদের এই যুদ্ধকালীন সময় অন্যান্য কান্ট্রিতে কি কি ঘটেছিল সেগুলো না খুব ছোট 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 স্টোরি আকারে উনি লিখেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে একজন ওয়ার ক্রিমিনাল, তার বিষয়ে লেখা আছে। এখন মনে কর যে আমি তাকে নক করছি, সে কিছু ডকুমেন্টস আমাকে পাঠিয়েছে, কিন্তু মানে পুরো বিষয়টা যদি মানে পাওয়া যায় না, আর এই পুরো ব্যাপারটা যদি আমাদের পত্রিকায় ছাপানো যায়, তাহলে মনে কর যে আমাদের 16ই ডিসেম্বরের সংখ্যাটা দুর্দান্ত হবে, নাইস হবে। ভাবি সালাম আলাইকুম। কেমন আছেন ভাবি? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? এই তো, আরে বসেন না। আচ্ছা রাকিব শোন, মিটিং আছে আমার, আমি যাই। কথা বল। হ্যাঁ, কথা তো বলবোই। ওকে, আমি কথা বলে যাচ্ছি। ওকে ভাবি, আসি। ভাবি? সরি, আসলে ও কেন বললাম এটা বুঝতে পারলাম না, ভাবি সরি। ইটস ওকে, শুনতে খারাপ লাগছিল না। কি? তাই ভাবি? তোমার না প্লিজ। না আমার না, সবার সবার ভাবি। কফি খাবো? এখানে? বাই। হ্যাঁ, বাইরে গিয়ে খাই। মানে কখন কে চলে আসবে ভাবি বলে ডাকবেন? না না না, এতে কোনো আপত্তি নেই, ভাবি বলে ডাকুন, কোনো সমস্যা নেই। অথরিটি রুলস অ্যান্ড রেগুলেশন। চলো। স্যার আপনার বিজনেসের শুরুটা সম্বন্ধে স্যার যদি একটু বলতেন প্লিজ। বিজনেসের শুরু? জি স্যার। প্রত্যেক বিজনেসের শুরুতে সবার যেমন স্ট্রাগল থাকে, তেমনি আমার স্ট্রাগল ছিল। প্রাইমারি স্ট্রাগল ছিল ক্যাপিটাল নিয়ে, মানে পুঁজি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে অল্প পুঁজিতে কী করে ভালো মানে ঠিকঠাক ব্যবসা করা যায়, লাভ করা যায়। তো এইসব ভাবতে ভাবতে হঠাৎ একটা আইডিয়া মাথার মধ্যে এলো। আমি দেখলাম যে চট্টগ্রামে কাপড়ের ব্যবসা অনেক কম। তা আমার মনে হলো এখানে এই ব্যবসাটা করা যেতে পারে। তো স্বল্প পুঁজি নিয়ে সেইভাবে চট্টগ্রামে কাপড়ের ব্যবসা শুরু করলাম। ব্যাস
সেখান থেকে গার্মেন্টস, তারপর তো স্পিনিং মিলস, একদম ব্যাংকের ডিরেক্টর, এবং আরও এইসব আর কি। তোমরা তো জানো বাকিটা। স্যার আপনার অবসর সময় সম্বন্ধে স্যার যদি একটু বলতেন আমাদেরকে। অবসর অবসর তো পাই না, কাজকর্মে এত ব্যবসা, সেগুলো সব ম্যানেজ করা, ওই করতে করতে সময় চলে যায়। বাট তারপর যতটুকু সময় পাই ফ্যামিলিকে দেই। স্পেশালি আমার মেয়েটার সঙ্গে সময় কাটাতে আমি খুব ভালোবাসি, ওর সঙ্গে সময়টা কেটে যায়। স্যার নতুন এন্টারপ্রেনারদের সম্বন্ধে স্যার যদি কিছু বলতেন প্লিজ। নতুন এন্টারপ্রেনারদের কথা হচ্ছে যে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং ক্যাপাবিলিটি। ওটা থাকতেই হবে, প্রচণ্ড পরিশ্রম করতে হবে, সততার সঙ্গে, অনেস্টি। আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে দেশপ্রেম, কঠিন দেশপ্রেম প্রয়োজন, সেটা খুবই প্রয়োজন। কিন্তু তার সঙ্গে আরও বেশি প্রয়োজন হচ্ছে উপরে ওঠার আকাঙ্ক্ষা। এটা দেখতে হবে উপরের দিকে যে আমাকে পৌঁছতে হবে, গোল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আমার একটা খুব জরুরি মিটিং আছে, তুমি এক কাজ করো, বসো, চা খাও, হ্যাঁ, তারপর যেও। থ্যাংক ইউ স্যার। আপনাকে স্যার ঠিক আছে, অশেষ ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যালো, কি ব্যাপার, এখনো ঘুমাওনি কেন? অপেক্ষায় ছিলাম তোমার ফোনের। বাবা, আমি ফোন করবো সেই আশায়। ভালো, খাওয়া দাওয়া করেছো? এই যে আমি আসলে অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু কাজ করছি আর কি, এই জন্য ভুলেই গেছিলাম ডিনার করার কথা। কি অ্যাসাইনমেন্ট বলো তো? ওই যে তোমাকে বলেছিলাম না, টমি এলমার্সি, হল্যান্ডের একজন জার্নালিস্ট, ওই তার সাথেই কমিউনিকেট করছি। 71-এর উপর বেস করে যে অ্যাসাইনমেন্ট করছি, তার অনেক ডকুমেন্টস তার কাছে আছে, তো সেগুলো নিয়ে আসলে তার সাথে কমিউনিকেট করছি ওভার মেইল। আচ্ছা শোনো, কালকে কি খুব ব্যস্ত? তোমার জন্য তো আমি সারাক্ষণ ফ্রি। চলো ফিল্ম দেখতে যাই। আমাকে নিয়ে? মানে আমার মতো একটা বোরিং পার্সনকে নিয়ে তুমি যাবে সিনেমা দেখতে? আচ্ছা ঠিক আছে, তুমি দেখো না, তুমি চোখ বন্ধ করে থাকো, আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার দিকে তাকিয়ে থাকবো আর তুমি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, আই ফোন রাখছি, ঘুমিয়ে পড়ো। কিরে, কখন থেকে ডাকছি, টেবিলে তো খাওয়া দেওয়া আছে, খাবি না? খিদে নেই। চল না, তোর জন্য স্পেশাল ভেজিটেবল এনেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যা, আসছি। চল, কতক্ষণের মধ্যে? 10 minutes। 10 minutes, come on, 5 minutes, আয়। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। আরে অবন্তি, আপনি? হ্যাঁ জুয়েল ভাই, ওই রাকিব কোথায়? রাকিব তো কালকে অফিসে আসেনি, সকালে ফোন করেছিলাম, বাট ফোনে পাচ্ছি না। ও, আমি আসলে ওকে ফোনে রিচ করতে পারছি না। জুয়েল ভাই, ও আসলে আমাকে একটু আর্জেন্ট ফোন করতে বলেন। শিওর অবন্তি, প্লিজ, খুবই আর্জেন্ট। শিওর শিওর। থ্যাঙ্কস। ওকে, থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আমি জানি আপনি একজন মুক্তিযোদ্ধা, মাসুদ সাহেব। আমি এটাও জানি আপনি একজন বীর উত্তম। আচ্ছা, আপনি দেখেন তো এই মানুষটাকে কি আপনি চিনেন? এই ভিডিওটা দেখেন। এই মানুষটা এক না? আরে এ তো রাজাকার রেজা পাহলভি। রেজা পাহলভি। শুনুন, মানুষ সব বদলাতে পারে, চোখ বদল করতে পারে না, চোখের চাউনি বদল করতে পারে না। আমি ওকে চিনেছি। খুন করেছে, 1700 মানুষ খুন করেছে। তোমার এটাতে কেন? বলে ক্রিমিনাল, ওয়ার ক্রিমিনাল। প্রবলেমটা কোথায় আমাকে বলা যায়? 4টা দিন হলো ফোন করছি, ফোন ধরছো না, রিপ্লাই করছো না, SMS এর উপরে SMS করে যাচ্ছি, নো রিপ্লাই। কেন অ্যাভয়েড করছো আমাকে? দেখো অবন্তী, আমি তোমাকে অ্যাভয়েড করছি না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হচ্ছে, সেটা মেনে নেওয়ার চেষ্টা করছি। টমি এল মার্সি আমাকে বেশ কিছু ডকুমেন্ট সহ মেইল করেছে, এবং সেখানে এমন কিছু তথ্য আছে সেগুলো যদি আমি তোমার সাথে শেয়ার করি তাহলে তোমারও মেনে নিতে কষ্ট হবে। আমি না কিছুই বুঝতে পারছি না। টমি এল মার্সি তোমাকে মেল করেছে, সেই সাথে আমার সাথে কেন এরকম করছো? আমাকে কেন অ্যাভয়েড করছো? পেজ 16, সেখানে একজন রাজাকার, যুদ্ধ অপরাধীর কথা উল্লেখ আছে, এবং সেই মানুষটা তোমার খুব কাছের। হোয়াট? রেজা পাহলভি। যে রেজা পাহলভি ইতিহাস থেকে হারিয়ে গেছে, মানে যাকে আমরা খুঁজছি, সে আর কেউ নন, তোমার বাবা। '71 পর সে পালিয়ে যায় মায়ানমারে, মানে তখনকার সময়ের বার্মাতে। 75 পর সে চিরাং চলে যায় এবং সেখানে বসবাস শুরু করে আর ব্যবসাও শুরু করে। নিজের হুলিয়া, চেহারা, পরিচয় সবকিছু পাল্টে ফেলে। আর তখন গিয়ে জন্ম নেয় জামশেদ মুস্তাফি। আমি বিশ্বাস করি না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে না? দেখো তো এই মানুষটা কে? স্ট্রেট বলবা, কিন্তু আমার বাবাকে দোষারোপ করবা না। ফর গড সেক প্লিজ। কি এখনো বিশ্বাস হচ্ছে না? আমার কথা বিশ্বাস হচ্ছে না? কি থার্ড পারসন লাগবে? তখনকার সময়ের কাউকে লাগবে যে সবকিছু রেকগনাইজ করতে পারে, সবকিছু বলতে পারে? এমন কারো সামনে যেতে হবে? হ্যাঁ, চলো। এখন তোমার বিশ্বাস হয়েছে?
আমার না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। উনি কি একজন আননোন মানুষের কথা আমি কেন বিশ্বাস করবো? উনি কি, আমি চিনি না ওনাকে। উনি একজন মুক্তিযোদ্ধা, ওনার নাম মাসুদ। উনি একজন বীর উত্তম। এই এলাকার সবাই ওনাকে চেনে। ওনার কথাও তোমার বিশ্বাস হচ্ছে না? না, আমি বিশ্বাস করি না। আমি তোমাকেও বিশ্বাস করি না, আমি ওনাকেও বিশ্বাস করি না। অসম্ভব। কিরে, খবর কি তোর? হ্যাঁ, কি হয়েছে? কি শরীর খারাপ? তো চুপচাপ কেন? মন খারাপ? কি হয়েছে আমাকে বল। কিছু না। তাহলে ঘুমাচ্ছিস না কেন? খাওয়া দাওয়া করছিস না, আমার সঙ্গে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। হোয়াটস রং? কাম অন, জাস্ট টেল মি। নাথিং। ঘুমিয়ে পড়বো, এখনই ঘুমিয়ে পড়বো, টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, হয়ে যাচ্ছে, তুই ঘুমিয়ে পড়। বাবা, হ্যাঁ বল। তুমি কখনো বল। তুমি রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, পরে কথা বলবো, শুয়ে পড়, যা। আমি লাইটটা অফ করে দিচ্ছি, কেমন? কিরে মা, কি কিছু বলবি? তুমি তুমি কখনো বার্মা গিয়েছো? বার্মা? বার্মা কেন যাবো? কি যে বলিস না, বার্মা কেন যাবো? কখনো যাওনি? না না, বার্মা কেন? বার্মা যাবো কেন? কি বলছিস এসব?
লাইটটা বন্ধ করো, আলো সহ্য হচ্ছে না। কেন রে, কি হয়েছে শুনি? সামনে তো অনেক অন্ধকার, তাই অন্ধকারে থাকার প্র্যাকটিস করছি। কি বলছিস? মানে কি এসব? তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না বাবা? ছোট থেকে এখন পর্যন্ত তোমার কাছে যতবার মিথ্যা বলেছি ততবারই ধরা খেয়েছি। আমি যে তোমার মেয়ে আর তুমি আমার বাবা, আমিও ধরতে পারি বাবা। আমাদের দেশের ইতিহাস, ৭১-এর ইতিহাস, এটা তো সার সম্পর্কে না তুমি আমাকে কোনো আইডিয়া দাও, কিন্তু এখন জানি কি হয়েছিল, কেন হয়েছিল, কারা কারা এর সাথে জড়িত ছিল, কারা ইন্ধন জুগিয়েছে, সব জানি। কেরানীগঞ্জে কত মানুষ মারা গিয়েছিল, কারা কারা এর সাথে জড়িত ছিল, অনেকটাই জানি। এসব কথা কে বলেছে তোমাকে? কোথা থেকে জেনেছ? রাকিব বলেছে। আমি ওকে বলেছি আমাকে আরো ডিটেইল দিতে, because I want to know. লাইট অফ করে দিন। হ্যালো। তুমি আমার বাবা সম্পর্কে যা যা বলেছিলে সব সত্য। তোমার সাথে দেখা করা দরকার, আর্জেন্ট। বাই। আমি তোমার সঙ্গে একটু দেখা করতে চাই। তোমার বাবা ফোন দিয়েছিল আমাকে। কি চাও তুমি?
আমি কি চাবো? চাওয়ার কথা তো আপনার। আপনি তো আমাকে এখানে ডেকেছেন। আমার মেয়েকে তুমি সব জানাতে গেলে কেন? দেখুন, সত্য কখনো চাপা থাকে না। সত্য? কি সত্য জানো তুমি? দেখি দেখি কি আছে তোমার কাছে, দেখো দেখি। দাও না, দাও না, দেখি। সেটা পাবলিশড হলেই জানতে পারবেন। পাবলিশ করবে? বোকা ছেলে। আচ্ছা ঠিক আছে, পাবলিশ করার আগে আমি একটু দেখি কি সত্য ফত্য আবিষ্কার করেছো। কাম অন, লেট মি সি ইট। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আর যদি থাকতো আমি তো আপনাকে দিতে পারবো না। পারবে না? পারতে তো তোমাকে হবে নাকি? তা নাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? রাকিব, যে 1971 সাল থেকে একটা একটা মুখ বন্ধ করে এখনো পর্যন্ত টিকে আছি। দেশে বিদেশে আমাদের অনেক বন্ধু, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, বরং একদম শেষ হয়ে যাবে। ব্যাপারটাকে তুমি মাটি চাপা দিয়ে দাও, ওকে? কাজ করো না, এসব করে লাভ কি? তুমি আমাকে বিয়ে করো, আমি ব্যবস্থা করে দিচ্ছি, and go to Canada, settle yourself. Absolutely, life is smooth, beautiful. যদি সেটা না করো তাহলে তো আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে না। কেননা মৃত মানুষের সাথে তো কারো বিয়ে হয় না। বাবা, তোমার আসলে ফাঁসি দেওয়া উচিত। বাবা, কি বলছিস? তুই না আমার মেয়ে, নিজের বাবাকে ফাঁসিতে ঝোলাতে যাস? না, তোমাকে ফাঁসি দিতে চাই না, একজন যুদ্ধ অপরাধীকে ফাঁসি দিতে চাই। কিসের যুদ্ধ অপরাধী? কি যুদ্ধ অপরাধী? বারবার যুদ্ধ অপরাধী, কিসের যুদ্ধ? ফালতু কথা এগুলো, সমস্ত সেন্টিমেন্টাল কথা, ইমোশনাল কথা, নো ভ্যালু। কেন এই যে স্বাধীনতা, যুদ্ধ, একাত্তর, কি এগুলো পুরোনো দিকে বারবার ফিরে থাকা? যুদ্ধ কিছু স্বাধীনতা ফাধীনতা কিছু ছিল না। দিস ওয়াজ এ সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। ব্যাস, লাগানো হয়েছিল ইচ্ছে করে। তাহলে 1952 থেকে ছিল ভাষার অধিকার, স্বায়ত্ত শাসনের অধিকার চাওয়াটা কি ভুল ছিল? ভুল ছিল? ক্ষমতা কুক্ষিগত করে রেখে ক্ষমতার অপব্যবহার করাটা কি ছিল? সিভিল ওয়ার। বাবা, আমি তোমার মেয়ে না?
আমি একজন যুদ্ধ অপরাধীর মেয়ে, আমার তো প্রায়শ্চিত্ত করতেই হবে এবং আমি প্রায়শ্চিত্ত করব। ইউ আর অলরেডি এক্সপোজড। পেজ 16-এর যত ডকুমেন্টস ছিল আমি আমার ফেসবুকে আপলোড করে দিয়েছি। এখন দেশবাসী জানবে যে তুমি কি করেছিলে, কি করছো। দেশবাসী জানবে একজন যুদ্ধ অপরাধী রেজা পাওলভি ওরফে জামশেদ মুস্তাফির কথা। You are finished.